হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 8-এর চতুর্থ ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে আমরা আমাদের যে পর্যায় সারণী সম্পর্কে শিখেছি, সেই পর্যায় সারণীতে কিছু বিশেষ মৌলের অবস্থান নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। দেখো, সবার প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু। এবার ক্ষার ধাতু আমরা কাদের বলি? আমাদের যে পর্যায় সারণী তার যে গ্রুপ নাম্বার 1, সেই গ্রুপ নাম্বার 1-এর মধ্যে যে মৌলগুলো রয়েছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলে থাকি ক্ষার ধাতু। এবার এই ক্ষার ধাতুগুলো তারা কি করে? তাদের যে বিভিন্ন ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, সেগুলো নিয়ে চলো আমরা একটু আলোচনা করি। এই যে আমাদের এই ধাতুগুলো রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে তীব্র বিক্রিয়া করে বিভিন্ন ক্ষার উৎপন্ন করে, যার জন্য আমরা এই ধাতুগুলো রয়েছে তাদের কি বলে থাকি? তাদের আমরা বলে থাকি ক্ষার ধাতু। এরপর আসছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এগুলো কোনগুলো? দেখো, আমাদের যে গ্রুপ 2 এর মধ্যে যারা রয়েছে, যেমন আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এদেরকে আমরা কি বলে থাকি? এদেরকে আমরা বলে থাকি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে আমরা প্রথম দুটো গ্রুপ সম্পর্কে বুঝলাম যে আমাদের প্রথম গ্রুপে যারা থাকছে তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি ক্ষার ধাতু। এবং আমাদের দ্বিতীয় গ্রুপে যে ধাতুগুলো থাকছে তাদেরকে আমরা বলছি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এরপর আমাদের কি কি বিশেষ অবস্থান রয়েছে সেটা চলো আমরা একবার দেখে নিই। এরপর আমরা যেই গ্রুপ নিয়ে আলোচনা করছি সেটা হলো আমাদের গ্রুপ নাম্বার 17। দেখো, গ্রুপ নাম্বার 17-এর মধ্যে কারা থাকে? গ্রুপ নাম্বার 17-এ থাকে হ্যালোজেন মৌল। এবার এই হ্যালোজেন মৌল কোনগুলো? সেগুলো হলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টানিন। এদেরকে আমরা হ্যালোজেন মৌল বলে থাকি। এদেরকে কেন আমরা হ্যালোজেন মৌল বলছি? কারণ এই মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোর দ্বারা উৎপন্ন লবণগুলো তাদেরকে আমরা জলে, অর্থাৎ সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় পেয়ে থাকি। এবং সমুদ্রের জলে দ্রবীভূত অবস্থায় যেহেতু আমরা এই মৌলগুলোর লবণ পাচ্ছি, সেই জন্য আমাদের এই মৌলগুলো রয়েছে তাদেরকে আমরা হ্যালোজেন মৌল বা সামুদ্রিক লবণ উৎপাদনকারী মৌল বলে থাকি। এরপর আমরা যে মৌলগুলো নিয়ে আলোচনা করব তাদের আমরা বলে থাকি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এগুলো কোনগুলো? দেখো, আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, এই যে আমাদের এই মৌলগুলো রয়েছে তাদেরকে আমরা নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলে থাকি। কারণ কি? কারণ এই যে আমাদের এই মৌলগুলো তারা কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এবং এই রাসায়নিক নিষ্ক্রিয়তা তাদের জন্যই কিন্তু এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। এবং এই মৌলগুলো তাদের আমরা কোথায় রাখি? আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে এই মৌলগুলো এদেরকে রাখা হয়েছে, এবং এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলছি। এরপর আমরা যে মৌলগুলো নিয়ে আলোচনা করব তাদেরকে আমরা বলবো সন্ধিগত মৌল। এবং এই সন্ধিগত মৌল কি করবে? দেখো, আমাদের যে এই ক্ষেত্রে প্রথম গ্রুপগুলো ছিল, অর্থাৎ গ্রুপ নাম্বার 1, 2, এবং তারপর যে আমাদের বিভিন্ন গ্রুপগুলো রয়েছে, গ্রুপ নাম্বার 13, 14, 15, এদের মধ্যে একটা ব্রিজ তৈরি করবে এই সন্ধিগত মৌলগুলো। অর্থাৎ এরা একটা সংযোগ তৈরি করছে, একটা সন্ধি তৈরি করছে, সেই জন্য এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি সন্ধিগত মৌল। এবার এই সন্ধিগত মৌল কোনগুলো হবে? আমাদের পর্যায় সারণীতে যে চতুর্থ পর্যায়ে অবস্থিত SC21 থেকে CU29 পর্যন্ত এই যে 9টি মৌল রয়েছে তারা সন্ধিগত মৌল। এছাড়াও আমাদের যদি পঞ্চম পর্যায়ে দেখি, সেই পঞ্চম পর্যায়ে Y39 থেকে AG47 অবধি যে আমাদের 9টি মৌল রয়েছে তারাও হচ্ছে সন্ধিগত মৌল, এবং এদেরকে আমরা যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় সন্ধিগত মৌল বলে থাকি। এবার দেখো, আমাদের যে এর পরবর্তী পর্যায়গুলো রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন সন্ধিগত মৌলগুলো থাকবে। ঠিক আছে, নেক্সট আমরা যে মৌলগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইউরেনিয়ামাত্তর মৌল। এগুলো কোনগুলো? দেখো, আমরা যদি আমাদের সপ্তম পর্যায়, অর্থাৎ আমাদের যে সপ্তম পর্যায়, সেখানে যে আমাদের মৌলগুলো রয়েছে তাদেরকে লক্ষ্য করি, সেখানে আমাদের যে ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলো সেগুলো প্রাকৃতিক মৌল নয়, তাদেরকে আমরা কৃত্রিমভাবে বানিয়েছি। এই কৃত্রিমভাবে বানানো মৌলগুলো তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ইউরেনিয়ামাত্তর মৌল। তাহলে আমাদের যে এখানে আমরা বিভিন্ন মৌলগুলোর অবস্থান নিয়ে আলোচনা করছিলাম, সেখানে আমরা আলাদা আলাদা টাইপের বিভিন্ন যে মৌলগুলো রয়েছে তাদের সম্পর্কে শিখলাম। আমরা কি শিখলাম এখানে? আমরা এখানে শিখলাম ক্ষার ধাতু সম্পর্কে, তারপর আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কে শিখেছি, তারপর আমরা হ্যালোজেন মৌল সম্পর্কে শিখলাম, নেক্সট আমরা সন্ধিগত মৌল, নিষ্ক্রিয় মৌল, তারপর ইউরেনিয়ামেত্তর মৌল ইত্যাদি বিভিন্ন মৌল সম্পর্কে শিখলাম। এবার দেখো, এই পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলোর অবস্থান নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট আলোচনা হলো হাইড্রোজেনের অবস্থান নিয়ে আলোচনা। কারণ আমাদের পর্যায় সারণীতে হাইড্রোজেনকে আমরা কোথায় রাখবো সেটা নিয়ে কিন্তু আমাদের একটু আনসার্টেনটি রয়েছে। কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখা যায়? হাইড্রোজেন প্রথম গ্রুপ, অর্থাৎ আমাদের যে ক্ষার ধাতুগুলো রয়েছে তাদের সঙ্গে কিছু সাদৃশ্য প্রদর্শন করে, আবার কিছু বৈসাদৃশ্য প্রদর্শন করে। একই রকম ভাবে হাইড্রোজেন আমাদের গ্রুপ নাম্বার 7 যে হ্যালোজেন মৌলগুলো রয়েছে
তাদের সঙ্গেও কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এক্ষেত্রে প্রদর্শন করে। এক্সাম্পল চলো দেখি যে আমাদের যে হাইড্রোজেন পরমাণু, সেই হাইড্রোজেন পরমাণু কি হয়, সেই হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে H+ আয়ন গঠন করতে পারে। আবার আমাদের যে ক্ষার ধাতুগুলো তারাও কি করতে পারে, একটি ইলেকট্রন বর্জন করে নিয়ে H+ আয়ন গঠন করতে পারে। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে হাইড্রোজেন সেটা আমাদের যে ক্ষার ধাতুগুলো তাদের মতো কিছু ধর্ম শো করছে, আবার ক্ষার ধাতুর সঙ্গে কিছু বৈসাদৃশ্যও থাকে। যেমন সাপোজ ধরো আমাদের যে ক্ষার ধাতুগুলো তারা সাধারণ অবস্থায় এই যে ক্ষার ধাতুগুলো তারা কি হয়, তারা এই ক্ষেত্রে এক পরমাণুক হয়ে থাকে এবং এদের যে সাধারণ অবস্থা সেটা কঠিন হয়ে থাকে। কিন্তু আমাদের হাইড্রোজেন সেটা কিন্তু সাধারণ অবস্থায় গ্যাসীয় হয় এবং এটা দ্বিপরমাণুক হয়ে থাকে। অর্থাৎ ক্ষার ধাতুর সঙ্গে আমরা কিছু বৈসাদৃশ্য এই ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। এবার চলো আমরা আলোচনা করি যে হাইড্রোজেন আমাদের যে হ্যালোজেন মৌলগুলো রয়েছে তাদের সঙ্গে কি কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য এক্ষেত্রে প্রদর্শন করছে। হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে আমরা যদি হাইড্রোজেনের সাদৃশ্য নিয়ে কথা বলি, দেখো আমাদের যে হ্যালোজেন মৌলগুলো সেগুলো দ্বিপরমাণুক হয়ে থাকে এবং সেগুলোর মধ্যে আমরা যদি ক্লোরিন ফ্লুরিন এগুলোকে দেখি তারা গ্যাসীয় হয়ে থাকে। একই রকম ভাবে আমাদের হাইড্রোজেন সেটাও কি হয়, সেটাও দ্বিপরমাণুক হয় এবং সেটা কিন্তু গ্যাসীয় হয়ে থাকে। আমাদের যে হ্যালোজেন পরমাণুগুলো তারা কি করে, তারা বিভিন্ন যে ক্ষার ধাতুগুলো রয়েছে তাদের সঙ্গে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে। একই রকম ভাবে আমাদের হাইড্রোজেন পরমাণু সেটা কি করে, সেটাও বিভিন্ন ক্ষার ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করছে। আমরা যদি কয়েকটি বৈসাদৃশ্য নিয়ে কথা বলি, দেখো আমাদের যে হাইড্রোজেন পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে শুধুমাত্র একটি ইলেকট্রন থাকে, কিন্তু আমাদের যে হ্যালোজেন পরমাণুগুলো তাদের সর্ববহিস্থ কক্ষপথে 7টি করে ইলেকট্রন থাকে। তাহলে এটা একটা বৈসাদৃশ্য। আমাদের যে হাইড্রোজেন পরমাণু সেটা একটা বিজারক পদার্থ, কিন্তু আমাদের যে হ্যালোজেন পরমাণুগুলো সেগুলো তীব্র জারক পদার্থ হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কি বুঝতে পারলাম, আমাদের যে হাইড্রোজেন পরমাণু সেটা ক্ষার ধাতুগুলোর সঙ্গে যেমন কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য প্রদর্শন করছে, একই রকম ভাবে এগুলো আমাদের হ্যালোজেন পরমাণুর সঙ্গে কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য প্রদর্শন করছে। এই যে আমাদের একটা আনসার্টেনিটি তৈরি হচ্ছে, এই জন্যই পর্যায় সারণীতে আমরা হাইড্রোজেনকে কোথায় রাখবো সেটা নিয়ে কিন্তু একটা অসুবিধা তৈরি হচ্ছে, তাই না? এই জন্য আমাদের হাইড্রোজেন মৌলকে কি বলা হয়, হাইড্রোজেন মৌলকে এই জন্য দুষ্টু এলিমেন্ট বা দুষ্টু মৌল বলা হয়। কারণ সে কি করছে, সে বিভিন্ন জনের সঙ্গে একটা সমান রকমের ধর্ম প্রদর্শন করছে, যার জন্য সেটাকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারছি না। তাহলে এই হাইড্রোজেনের যে অবস্থান সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পর্যায় সারণীর মধ্যে। এবং তোমাদের এই ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে, আমাদের হ্যালোজেনগুলোর সঙ্গে হাইড্রোজেনের কি কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকছে সেটা মাথায় রাখতে হবে। একই রকম ভাবে ক্ষার ধাতুগুলোর সঙ্গে হাইড্রোজেনের কি কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকছে সেগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা পর্যায় সারণীতে বিভিন্ন মৌলগুলোর অবস্থান নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।